गुप्त गुनाह बंद दरवाजे के पीछे। কি দেখছেন আপনারা? আমি সব জানি। একজন কবি খুব ভালো বলেছিলেন যে করব সমস্ত রকম পাপ যদি জেদ হয় তোমাকে পাওয়ার। করব সমস্ত রকম পাপ যদি জেদ হয় তোমাকে পাওয়ার। গিয়ে ভগবানকে বলে দাও আজ তোমার যতবার ইচ্ছে আমার পরীক্ষা নিতে পারো। যে কোনো পাপের পেছনে কোনো না কোনো কারণ নিশ্চয়ই হয়। কখনো ভালোবাসা, কখনো পয়সা, বা কখনো লালসা। লালসা নিশ্চয়ই জানো। তাহলে আপনারা এটাও জানবেন যে লালসা কোনো রকম বয়স মানে না, আর না কোনো সম্পর্ক। তাহলে আজ আপনাদের, শুধু আপনাদের প্রিয়া গমরে গুপ্ত গুনাহের এই নতুন গল্পে কিভাবে লালসা, ভালোবাসা, পয়সা আর সম্পর্কের ঊর্ধ্বে উঠে গেছে, আসুন দেখা যাক। পান্ডেজি। ইয়েস স্যার। আমি তোমাকে 2 ঘন্টা ধরে ফোন করছি, ফোন উঠাচ্ছ না কেন তুমি? আমার ফোন সাইলেন্টে ছিল, আসলে আমি বুঝতে পারিনি। তোমার এই বাহানাগুলোর জন্য আমার সব শেষ হয়ে গেল। আমি তোমাকে টেন্ডারের কাজগুলো দিয়েছিলাম, সেটার কি আপডেট? স্যার প্রসেসিং এ আছে। আমার কথাগুলো কান খুলে শুনে নাও, এইবার যেন আমরা টেন্ডারগুলো সব কটা পাই। ইয়েস স্যার, আমি পুরোপুরি চেষ্টা করছি স্যার। পান্ডেজি, তোমার প্রত্যেকবারের মতো নাটক যেন এবার না হয়। এবারে আমি অনেকগুলো টাকা ঢেলেছি, যে কোনো মূল্যে এবারে যেন টেন্ডারগুলো আমি পাই। স্যার আপনি তো জানেন আরোরা জন্য আমাদের টেন্ডারটা পাস হয় না। বাই অল মিনস টেন্ডার যেন আমি পাই। তার জন্য যদি অরোরাকে শেষ করতে হয় তাহলে শেষ করে দাও। না না স্যার, অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি সব কিছু সামলে নেব, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই। বাবা, একটা খুশির খবর এনেছিলাম, তুমি শুনতে চাও? সেটা যদি কাজের কথা হয় তাড়াতাড়ি বলো। বাবা, আমি আমাদের কোম্পানির জন্য ডাবল স্টক পারচেজ করার অর্ডার দিয়েছি, যেটার জন্য আমাদের কোম্পানির খুব বেশি লাভ হবে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কে বলেছে তোমাকে এসব করতে? তুমি কি করেছো তুমি জানো? ফালতু এক্সপেরিমেন্ট আমি করি না। প্রথমত এই স্টক মার্কেটে আগে থেকেই আমার পয়সা ডুবে রয়েছে, আর তার উপরে তুমি নতুন করে মাথার যন্ত্রণা শুরু করে দিলে। তুমি যাও এখান থেকে। ওকে ঠিক আছে বাবা। কি যে করি এই ছেলেটাকে নিয়ে। খুশবু, হ্যাঁ নিয়ে এসো। কি করতে Yes, হবে? স্যার এই ফাইলটা একটু দেখে নিন। স্যার এটা না, এই পেজ নাম্বার, স্যার এখান থেকে পেজ নাম্বার 10 অবধি। খুশবু, হ্যাঁ স্যার। তুমি কোন পারফিউমটা লাগাও? তোমার শরীরের আর এই পারফিউম থেকে খুব সুন্দর গন্ধ আসে। স্যার আমি আসছি। স্যার প্লিজ ছাড়ুন। আমার ইচ্ছা হয় যে সারা জীবন ধরে তোমাকে বুকে জড়িয়ে থাকি। স্যার প্লিজ লিভ মাই হ্যান্ড, বাইরে সবাই বসে আছে, প্লিজ। ছোট ছোট, দাও ব্যাগ দাও। ছোটু ঘর চলে গেছে, ওর মায়ের শরীর খারাপ ছিল, ও কিছুক্ষণ আগেই গেল। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার ফেভারিট খাবার বানিয়েছি,
রাজমার ভাত। মা বানাতো না তোমার জন্যে ভালোবেসে। তুমি বসো, তুমি আঙুল চেটে খাবে। আমার মনে হয় যে তোর মা তোকে জন্ম দিয়ে ভুল কাজ করেছে। তুই এরকমটা কর, অফিসের কাজ ছেড়ে দিয়ে এই ঘরের কাজকর্মে লেগে যা। এমনিতেও তুই বিজনেসটা তো একদম শেষ করে রেখে দিয়েছিস। ব্যাগ দে। বাবা, মা, যদি তুমি আমার সাথে থাকতে তো আমি কিছু করার যোগ্য থাকতাম। আর বাবা সবসময় আমার উপর রেগেও থাকতো না, আর সবসময় বিরক্তও থাকতো না। জানি না ওনাকে কবে খুশি করতে পারবো। আমি তোমাকে অনেক মিস করছি মা। আরে কি হলো, চশমাটা যে কোথায় গেল? হ্যালো, কে বলছেন আপনি? আরে আমি বলছি জসমান। আরে অমিত, আরে আরে চশমাটা যে কোথায় রেখে দিয়েছি তো বুঝতেই পারিনি যেটা কার ফোন এসেছে। আর বল, বাড়ির সবাই কেমন রয়েছে? সবাই ভালো আছে ভাই, তুই একটু চিন্তিত লাগছিস। আরে কিছু না, ছেলেটাকে নিয়ে একটু দুশ্চিন্তায়। না তো ঘরের কোনো কাজে আসে, না অফিসের কিছুতে। বুঝতে পারছি না কি যে করব। একটা আইডিয়া বলবো তোকে? হ্যাঁ বল। বিয়ে দিয়ে দে ওর। বিয়ে? হ্যাঁ ভাই, দেখবি বিয়ের পর তোর ছেলে পাক্কা লাইনে চলে আসবে। তুই কথাটা তো একদম ঠিকই বলছিস। তাহলে ঠিক আছে, তাহলে বিয়ের আসরেই দেখা হচ্ছে। চল, আমি ফোন রাখছি। খুশবু, কতদিন তুমি আর এই স্যালারিতে কাজ করে চলবে? তোমার কি ইচ্ছে করে না যে তুমিও একজন সিনিয়র ম্যানেজার হবে? তোমার স্যালারিও ডাবল হয়ে যাবে। দেখো, তোমার পরেও কত মেয়ে এসেছে, তারা সবাই তোমার থেকে সিনিয়র। ওদের স্যালারি তোমার থেকে কত বেশি। তুমি কি চাও না আমি তোমাকে সিনিয়র ম্যানেজার বানাতে পারি? এর জন্য তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। দ্যাটস লাইক এ গুড গার্ল। আজ সন্ধ্যেবেলায় বাড়িতে চলে এসো। হ্যাঁ বাবা, তুমি আমাকে ডেকেছিলে? হ্যাঁ, এই দেখো, মেয়েটাকে পছন্দ করেছি তোমার বিয়ের জন্য। বাবা, বিয়ে? বাবা, আমি ভাবছিলাম আমি আমাদের কোম্পানিতে কাজ করে তোমার বার্ডেন কম করতাম। এখন বিয়েটা সেরে নিলে আমার মাথার বোঝা এমনি কমে যাবে। বিয়ে সবাই করে থাকে, আমি নিজেও করেছি, তুমিও করো। যাও, গিয়ে কাজ করো। ওকে বাবা। এসো।
তুমি কত সুন্দর না? ওর থেকেও সুন্দর তোমার স্মাইল। থ্যাংক ইউ। নবীন, বাবা, ব্রেকফাস্ট লাগিয়ে দেবো? না কৃতিকা, লেট হয়ে গেছে, অফিসে গিয়ে করে নেব। নবীন! হ্যাঁ বাবা। আরে কোথায় ছিলে তুমি? বাবা, আমি রেডি হয়ে গেছি, আমি বাস প্যাকড নিয়ে আসছি, তুমি যাও। ঠিক আছে, আমি গাড়িতে অপেক্ষা করছি। ওকে। কি করছো তুমি? বাবা দেখে নেবে। আরে উনি চলে গেছে। ছাড়ো আমাকে। কেন ছাড়বো? কাল থেকে ছাড়তে ইচ্ছা করছে না তোমাকে, আর আজ বাধ্য হয়ে আমাকে অফিস যেতে হচ্ছে। নবীন! হ্যাঁ বাবা, আসছি আমি। যাও, বাবা ওয়েট করছে। হ্যাঁ আমি যাচ্ছি, আর জলদি আসবো আমি। ওকে, বাই। বাই। নবীন! হ্যাঁ বাবা। গত সপ্তাহে আমরা যে টেন্ডারগুলো পেয়েছিলাম সেই ব্যাপারে মিটিংয়ে যাব। তুমি খুশবু আর অ্যাকাউন্টেন্টের সঙ্গে মিলে স্টাফেদের স্যালারি দিয়ে দিও। ঠিক আছে বাবা। সন্ধ্যাবেলায় তিওয়ারিজিও আসবেন, ওনার সঙ্গে একটু প্রপার্টির ব্যাপারে ডিসকাস করে নিও। ঠিক আছে বাবা। চলো, আমি তাহলে ঘুরে আসি। ঠিক বাবা। কি ব্যাপার, আজকে তাড়াতাড়ি এসে গেছো তুমি? তোমাকে কিছু বলেছিলাম, নিয়ে এসছো? নবীন, বাবা, যেটা আমার দরকার সেটাকে আমি নিয়েই ছাড়বো। সম্পর্ক যাই হোক না কেন, আনুগত্য আর বিশ্বাস তাকে সফল করে। যেখানে বেশিরভাগ লোক সম্পর্ককে সততার সঙ্গে পালন করে, অন্যদিকে কৃতিকার শ্বশুরের মতো লোক সম্পর্কের সীমাকে পেরিয়ে যেতে কোনো বাধা মানেন না। নিজের লালসা মেটানোর জন্যে সম্পর্কের গলা টিপে দেয়। যশবন্ত বাবু নিজের ছেলে নবীনের বিয়ে কৃতিকার সাথে করান, কিন্তু উনি কি সত্যি নবীন আর কৃতিকারই বিয়ে দিয়েছিলেন, নাকি
নিজের লালসা মেটানোর জন্যে উনি এই বিয়ের সাহারা নিয়েছিলেন। আসুন, দেখা যাক। কৃতিকা, কৃতিকা, The number you've dialed is not answering. Please try later. কৃতিকা, কৃতিকা, দরজা খোলো। কৃতিকা, নবীন, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? নবীন, আমার কিছু কথা বলার আছে তোমার সাথে। হ্যাঁ, বলো। নবীন, বাবা আজকে কিচেনে আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করেছে। কি? হ্যাঁ, উনি আমাকে বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করেছে। বাবা, আপনি আপনি এখানে কি করছেন? আরে তুমি এত ঘাবড়াচ্ছ কেন? প্রথমবার তুমি বাবা বলে ডেকো না। বাবা, আমাকে ছাড়ো। আর দ্বিতীয় কথা হলো, তোমাকে আমার খুব ভালো লাগে। এটা কি করছেন আপনি? ছাড়ুন আমার হাত, একটু বোঝার চেষ্টা করো। ছাড়ুন আমাকে। বাবা, ছাড়ুন আমাকে। কি ফালতু কথা বলছো তুমি? আই থিঙ্ক ইউ আর আউট অফ ইউর মাইন্ড। তোমাকে লজ্জা লাগছে না এসব কথা বলতে? না, ফালতু কথা বলছি না, আমি সত্যি বলছি, আমার বিশ্বাস করো, আমি সত্যি বলছি। ওটাই তো আমিও বলছি, তুমি হোশে নেই মনে হয়। তুমি কাকে দোষ দিচ্ছ? যে আমার বাবা আর তোমার শ্বশুর। কৃতিকা, কত লোক ওনাকে রেসপেক্ট করে আর পুরো অফিসে ওনাকে দেবতার মতন মানে। তুমি এত জঘন্য দোষ কেমন করে লাগাতে পারো? নবীন, কিন্তু আমি সত্যি বলছি, আমার কথা তো শোনো। ফালতু কথা বন্ধ করো। তোমার কথাতে আমি কেমন করে বিশ্বাস করব? তুমি জানো আমার লাইফে তোমাকে আনার কে? আমার বাবা। আমার মনে হচ্ছে তোমার কোনো মেন্টাল প্রবলেম আছে। কাল সকালে কথা বলবো, তুমি ঘুমিয়ে যাও। নবীন, কৃতিকা, আমার নাস্তাটা নিয়ে এসো, আমি লেট হয়ে যাব। এখনো মুড অফ আছে? দেখো যে কাল হয়ে গেছে হয়ে গেছে, এটা যেমন রিপিট না হয়। আমি নিজের বাবার নিয়ে এমনি কথা শুনতে পারবো না, তুমি বুঝলে? আমি ধ্যান রাখবো। তুমি ব্রেকফাস্ট করে নাও, তোমার দেরি হয়ে যাবে। বাবা কোথায় আছে? নিজের রুমে। দেখে আসছি।
না, আজকে আমি আর অফিসে আসছি না, ঠিক আছে? বাবা, আজ তুমি অফিস আসছো না? গতকালের যে মিটিংটা ছিল সেটা পোস্টপোন হয়ে গেছে। আচ্ছা, আজকে আমি সেই মিটিংটা শেষ করে তারপর সোজা অফিসে আসছি। তুমি এসো। ওকে বাবা। আজ বনের হাওয়া খুবই মনোরম। পুরুষ সিংহটিও আজ সহবাসের মেজাজে আছে। সে একটি স্ত্রী সিংহীকে খুব পছন্দ করে। মনে হচ্ছে সে তাকে প্রলুব্ধ করতে চায়। সে গর্জন করে স্ত্রী সিংহীটিকে শান্ত করার চেষ্টা করছে, কৃতিকা, আমার জন্য চাটা বানিয়ে আনো। কিন্তু স্ত্রী সিংহীটি এই পরিস্থিতি দেখে ভয় পেয়ে যাচ্ছে। মনে হচ্ছে স্ত্রী সিংহীটি অন্য কাউকে পছন্দ করে। কিন্তু এই পুরুষ সিংহের ভয় এতটাই যে সমস্ত স্ত্রী সিংহী একে ভয় পায়। আমাদের স্ত্রী সিংহীটিও ভয় আছে। সে পুরুষ সিংহের কাছ থেকে দূরে থাকতে চায়, কিন্তু পুরুষ সিংহ এখন রেগে আছে। সে এখন জোরে গর্জন করছে। কৃতিকা, সে স্ত্রী সিংহীকে নিজের কাছে ডাকছে। আরে আমার জন্য চাটা নিয়ে আসবে তো? হ্যাঁ হ্যাঁ বাবা। স্ত্রী সিংহীটিও অসহায়। এখন স্ত্রী সিংহী বাধ্যতায় পুরুষ সিংহের কাছে যেতে শুরু করে। ধীরে ধীরে সে এগিয়ে যাচ্ছে। পুরুষ সিংহটা খুশি হচ্ছে। এবার স্ত্রী সিংহীটি পুরুষ সিংহের একদম কাছে চলে এসেছে। পুরুষ সিংহটি স্ত্রী সিংহের আগে পেছনে চক্কর লাগাচ্ছে। স্ত্রী সিংহটি পুরোপুরি নিশ্চিত যে পুরুষ সিংহটি তার সাথে সহবাস করতে চায়। এখন স্ত্রী সিংহীটি খুব ভয়। কি লাভ হলো নবীনকে সবকিছু বলে দিয়ে? ও বিশ্বাস করলো? করেনি তো। খুব ভালো করে জানতাম আমি এই নোংরামিটা তুমি করবে। আমি খুব ভালো করে জানি আমার ছেলেটা 1 নম্বরের বুদ্ধু, কিন্তু ও নিজের বাবার সম্বন্ধে একটা কথাও শুনতে চায় না। কিন্তু আপনি কি চান? কেন করছেন এইসব? দাঁড়াও বলছি। পুরুষ সিংহটি স্ত্রী সিংহীর খুব কাছে চলে এসেছে। স্ত্রী সিংহী পুরুষ সিংহের কাছ থেকে পালানোর চেষ্টা করছে। তুমি খুব সরল। তুমি কি বুঝতে পারো না নাকি যে তোমাকে পাওয়ার জন্য এত কিছু করে চলেছি? কি বলছেন আপনি? হ্যাঁ, বাস শুধু আমার কথা শুনে চলো। ছাড়ুন, ছাড়ুন। আমি আর কিছু চাই না। পুরুষ সিংহটি সহবাস করার ইচ্ছেতে আসতেই স্ত্রী সিংহীটি ভয় পেয়ে পালিয়ে যায়। তুমি হোশে নেই মনে হয়। তুমি কাকে দোষ দিচ্ছ? যে আমার বাবা আর তোমার শ্বশুর। কৃতিকা কত লোক ওনাকে রেসপেক্ট করে, আর পুরো অফিসে ওনাকে দেবতার মতন মানে। তুমি এত জঘন্য দোষ কেমন করে লাগাতে পারো?
কৃতিকা, খাবারটা নিয়ে এসো। ঠিক আছে। আরে বাবা, তাড়াতাড়ি এলে যে। অফিসের সব কাজ শেষ হয়ে গেল নাকি? হ্যাঁ বাবা, অফিসের সব কাজ আমি শেষ করে এসেছি। গ্রোভার আঙ্কেলের সঙ্গেও কথা বলে এসেছি, তোমার সাথে দেখা করতে চাই। ওই কোনো স্টার্ট আপের জন্য কথা বলবো বলছিল। হ্যাঁ, আমার কাছেও ফোন এসেছিল, কিন্তু বিজি ছিলাম। ছাড়ো, বাদ দে এগুলো। চলে আয়, খেয়ে নে এখন। না বাবা, আমি বন্ধুদের সাথে না রেস্টুরেন্ট গেছিলাম, আমার পেট ফুল হয়ে গেছে। প্লিজ, খেতে শোন, পারবো না। বাইরে বেশি খাওয়া ভালো নয়। ঠিক আছে বাবা, আগের থেকে ধ্যান রাখবো। হ্যাঁ মিস্টার চাওলা, হ্যাঁ, না আমার শরীরটা খুব একটা ভালো নেই আজ। আর আজকাল ট্রাভেলিং আমি করতে পারছি না, তাই আমি খুব শীঘ্রই এখন দিল্লি পৌঁছতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, না না, আমার ছেলে চলে যাবে। ঠিক আছে, ওকে। কি হলো বাবা, কার কল ছিল? মিস্টার চাওলার ফোন ছিল। গত মাসে আমরা কিছু স্যাম্পল পাঠিয়েছিলাম, ওনার পছন্দ হয়েছে, আর উনি নিজের প্রোডাক্টও দেখাতে চান। তো শোন বাবা, আমি তো যেতে পারছি না, তুই চলে যা। থ্যাংক ইউ বাবা, আমি পাক্কা যাব আর ডিল ডান করে আসবো। গুড, যাও ফ্রেশ হয়ে নাও। ওকে বাবা। আগামীকাল আমি নবীনকে দিল্লি পাঠাচ্ছি। তোমার কাছে মাত্র 24 ঘন্টা সময় রয়েছে নিজেকে সারেন্ডার করার জন্য। যদি তুমি আমার কাছে না আসো, নবীন তাহলে দিল্লি থেকে ফিরবে না। তুমি বিধবা হয়ে যাবে, আর নবীনের মৃত্যুর জন্য তুমি দায়ী থাকবে। ভেবে দেখো কি করবে এখন। কি হলো, তোমার মুড এখনো অফ আছে? দেখো আর বাবার সঙ্গে কোনো ড্রামা ক্রিয়েট করো না। আমার ফ্লাইট মিস হয়ে যাবে, আমি যাচ্ছি। নিজের খেয়াল রাখবে। পৌঁছে আমি কল করব। বাই। বাই।
আমি যেটা বলেছি সে ব্যাপারে কিছু ভাবলে তুমি? মনে হচ্ছে এভাবে তুমি মানবে না। रौनक। जी सर, बताइए। मेरा बेटा दिल्ली आया है। ओके। मैं तुम्हें उसका रूम नंबर भेजता हूं और मैं तुम्हें रात को फोन करूंगा। उसको रात में ही खत्म कर देना है। मेरे फोन का वेट करना, ठीक है? ओके सर। প্লিজ প্লিজ বাবা, আপনাকে অনুরোধ করছি, প্লিজ এমন করবেন না, প্লিজ। যদি নিজের স্বামীর প্রাণ বাঁচাতে চাও তাহলে চুপচাপ আজ রাতে আমার বিছানায় চলে এসো। মাথায় ঢুকেছে? যশবন্ত বাবু লালসার সমস্ত বাধা পেরিয়ে কৃতিকাকে নিজের বানানোর চেষ্টা করেন। কৃতিকাকে পাওয়ার জন্যে যশবন্ত বাবু কৃতিকার সামনেই নিজের ছেলেকে প্রাণে মারার সুপারি দেন। লালসার খিদে কি যে কোনো রকম রক্তের সম্পর্ক থেকে বেশি দরকারি হয়? কোনো মানুষ কি শুধু নিজের লালসা মেটানোর জন্যে নিজের ছেলের জীবন বিপদে ফেলতে পারে? যশবন্ত বাবুর আসল চেহারা নবীন একদমই জানত না, কারণ নবীন নিজের বাবাকে ভগবানের মতো মনে করত, আর সেই জন্যেই ও নিজের বাবার বিরুদ্ধে কিছুই শুনতে চাইত না। বেচারি কৃতিকা যশবন্ত বাবুর সামনে বাধ্য ছিল। কৃতিকা কি নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্যে নিজেকে যশবন্ত বাবুর হাতে নিজেকে তুলে দেবে? মানতে হবে একজন স্ত্রীর তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য কত কিছু করতে হয়, কিন্তু আসল সত্যিটা তো হলো এটাই যে আমি তোমার যৌবনের পিয়াসী হয়ে গেছি। যদি তুমি আজকে না আসতে না, তাহলে নবীন মারা যেত। যদি আজ নবীন মারা যেত, আমার কিচ্ছু আসত যেত না। জানো কি তুমি, আসলে ও আমার সৎ ছেলে। কি? হ্যাঁ, ও আমার সৎ ছেলে। ও নিজেও জানে না। বেচারা ওর মা। আমার খুব দুঃখ হয় ওর কথা ভেবে। ও নিজেও তোমার মতোই নিজেকে খুব বেশি রকম চালাক মনে করত। ও আমার প্ল্যানের ব্যাপারে জানতে পেরে গেছিল। আমি নবীনের মাকে শুধুমাত্র প্রপার্টির জন্যই বিয়ে করেছিলাম। নবীনের মায়ের মৃত্যুর পর ওর সমস্ত প্রপার্টি আমার হয়ে গেছিল, কারণ আমার এই সমস্ত প্রপার্টি যে কোনো মূল্যে দরকার ছিল। তাহলে এই ব্যাপারটা বুঝে নাও, যা কিছু আমার প্রয়োজন হয় না, যে কোনোভাবে আমি সেটাকে নিয়ে থাকি। দেখুন, আপনি সেরকম ভাবছেন, আমি ওরকম টাইপের মেয়ে না। প্লিজ বাবা, আমি অনুরোধ করছি আপনার সামনে, প্লিজ আমাকে ছেড়ে দিন। আমি খুব ভালো করে জানি তুমি কি ধরনের মেয়ে, খুব ভালো মতো জানি। একটা কথা তোমার বুঝে রাখা দরকার, এই বাড়িতে তোমার নবীনের নয়, আমার হয়েই থাকতে হবে। যদি তুমি এরকমটা না করো, কি পরিণতি হতে পারে তা আমি আগেই জানিয়ে দিয়েছি।
নবীনের মাকে যখন আমি মারতে পেরেছি, তখন নবীনকে মারতে গিয়ে আমার কোনো রকম অসুবিধা হবে না। সেই জন্য আমি যা কিছু বলছি চুপচাপ সেগুলো করতে থাকো, না হলে তোমার কৃতকর্মের সাজা নবীনকেই পেতে হবে। যে বোঝা গেছে তাহলে? এসো। স্যার, চেকটাতে আপনার সাইন লাগবে, পার্টিসদের পেমেন্ট করতে হবে। আপনি অফিসে কখন আসবেন? না, আজ আসলে আমার অফিস আসার ঠিক ইচ্ছে নেই, কিন্তু সেই পার্টিদেরকে তো পেমেন্ট করতে হবে। আচ্ছা, একটা কাজ করো, তুমি চেকবুক আর ওই ফাইলটা নিয়ে আমার বাড়িতে চলে এসো, ঠিক আছে? ওকে স্যার। স্যার, খুশবু, আরে এসো। স্যার, এই ফাইলটাতে আপনার সাইন লাগবে। হ্যাঁ, আরে নিশ্চয়ই সাইন করব। এসো, বেডরুমে যাওয়া যাক। স্যার, এখানে সাইন করে দিন। আর এখানে। আর এখানেও। স্যার, হয়ে গেছে। চললে কোথায়? স্যার, প্লিজ আমাকে যেতে দিন, অফিসে অনেক কাজ আছে। এত তাড়াতাড়ি কি আছে? এখন তো তোমার স্যালারিও বাড়িয়ে দিয়েছি, প্রমোশনও হয়ে গেছে। এখন তো নিজের পারফরমেন্স আরও একটু বেটার করো। না স্যার, দেখুন, আমার বিয়ে হতে চলেছে, আর আগের সপ্তাহতেই আমার এঙ্গেজমেন্ট হয়েছে। আমি আর এগুলো করতে পারবো না, আমাকে প্লিজ যেতে দিন। করতে পারবে না? যাও, আমি চাকরি থেকে বার করে দিচ্ছি। না 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 স্যার, এটা প্লিজ করবেন না। আমার ঘরে খালি আমি রোজগার করি, আর আমার স্যালারি দিয়ে পুরো সংসার চলে। স্যার, প্লিজ স্যার। তাই জন্যই তো আমি তোমাকে বলছি, যেমনটা বলছি করে চলো। তোমার আবারও প্রমোশন হবে, আর তোমার স্যালারিও আরও বাড়িয়ে দেওয়া হবে। এসো।
খুশবু, কি হলো? এখন তো হাসো। আমি ঘর চলে এসেছি। জুসটা খেয়ে নে। নবীন, নবীন ওঠো। নবীন কি হয়েছে তোমার? নবীন, নবীন চোখ হলো। নবীন ওঠো। নবীন কি হলো তোমার? নবীন, নবীন, নবীন ওঠো। নবীন, নবীন ওঠো। নবীন কি হলো তোমার? নবীন কি হলো? নবীন ওঠো। কি হয়েছে? কি হয়েছে নবীনের? তুই মেরেছিস না আমার বরকে? হ্যাঁ, কেন মেরেছিস আমার বরকে? পাগল হয়ে গেছো নাকি? আমি কেন মারতে যাব ওকে? তো কি করে মরলো এ? মারা গেছে? ও তো সত্যি মারা গেছে। কি করে মরলো? আমি কাল রাত ওই জুসটা দেখছো, ওর মধ্যে বিষ মিলিয়ে ওকে দিয়ে দিয়েছি, সকালে মরে গেছে। তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। তুই কি পুলিশকে কল করবি? আমি পুলিশকে কল করব, আর সব সত্যি বলে দেবো তোর কি তুই আমার বরকে মেরে দিয়েছিস। কৃতিকা নিজের স্বামীর প্রাণ কেন নিয়েছিল? এটা কি সেই কৃতিকাই যে নিজের স্বামীর প্রাণ বাঁচানোর জন্যে নিজের শ্বশুরের সামনে হার মেনে নিয়েছিল? কৃতিকার এই রূপ দেখে যশবন্তবাবুও চমকে গেলেন যে কোনো স্ত্রী এইভাবে নিজের স্বামীর প্রাণ নিতে পারে। আসলে কৃতিকা চাইছিলটা কি? ও নিজের স্বামীর প্রাণ এই জন্যে নিল যে ওর স্বামী ওর বাবার হাত থেকে ওকে বাঁচাতে পারল না, নাকি কৃতিকার ভালো চেহারার পেছনে একটা চালাক চেহারা ছিল যেটা না নবীন দেখতে পেয়েছিল আর নাই যশবন্তবাবু? হ্যালো, হ্যালো পুলিশ স্টেশন। হ্যাঁ, আমার শ্বশুর আমার বরকে মেরে দিয়েছে, আর এখন আমাকেও মারতে চাইছে। প্লিজ প্লিজ আমার হেল্প করুন, প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ। পাগল হয়ে গেছো নাকি? কি ফালতু কথা বলছো? আরে আমি কেন মারতে যাব ওকে? তাছাড়া তোমার কাছে কি প্রমাণ রয়েছে? প্রুফ চাই? এই নিন প্রুফ। আর এই প্রুফটা কাফি আছে তোর বাকি জীবনটা জেলে খাটানোর জন্যে, বুঝেছিস? তুমি চাওটা কি? যদি তুই নিজের আগের জীবনটা জেলে না কাটাতে চাস, তাহলে এই পুরো প্রপার্টি, এই বাড়ি, এই কোম্পানি সব আমার নামে করে দে, আর চলে যায় এখান থেকে অনেক দূর। তোর তো এক নয়া পয়সার ক্ষমতা নেই, আর তুই আমার সঙ্গে পাঙ্গা নিচ্ছিস। আজকে আমি তোর সবকিছু শেষ করে দিচ্ছি। ছাড়, ছাড় আমাকে, বাঁচাও।
এই কি করছিস? বাঁচাও ইন্সপেক্টর, ধর ওকে। ইন্সপেক্টর গ্রেফতার করে নিন নাকে। ইনি আমার বরকে মেরেছেন আর এখন আমাকেও মারতে চাইছে। ইন্সপেক্টর সাহেব, ও মিথ্যা বলছে। না না, আমি সত্যি বলছি, আমার কাছে প্রুফ আছে। দাঁড়ান, এই দেখুন, এই দেখুন ইন্সপেক্টর সাহেব, এই দেখুন। এই সব কিছু হলো মিথ্যা প্রমাণ। এটা তো আপনিই না? হ্যাঁ হ্যাঁ, এটা আমি, কিন্তু ও সব মিথ্যা প্রমাণ বানিয়েছে। সত্যিই হোক আর মিথ্যা হোক, এটা তো আপনার বিরুদ্ধেই না। আর এটার ওপর কেস হয়, এর জন্য আপনাকে জেলে যেতে হবে। জেল? না, আমি জেল যাব না। বল তোর কি দরকার? আমি তো তোকে আগেই অফার দিয়েছিলাম, যদি তুই জেল না যেতে চাস তাহলে এই সব প্রপার্টি, এই বাড়ি, এই কোম্পানি সব আমার নামে করে দে আর এখান থেকে অনেক দূরে চলে যা, বুঝেছিস? আর হ্যাঁ, নবীনের ডেড বডির টেনশন নিস না, সেটা তো আমার বন্ধু ইন্সপেক্টর সাহেব সামলে নেবেন। কেন সাহেব? অবশ্যই, আমাদের কাজই ওটাই। এ আর ইন্সপেক্টর সব মিলেঝুলে রয়েছে? আজ্ঞে হ্যাঁ। ভেবে নে বুড়ো, তুই আমাকে 24 ঘন্টার মুহলত দিয়েছিলিস না? এখন আমি তোকে 24 সেকেন্ডের সময় দিচ্ছি। তাড়াতাড়ি এই প্রপার্টিটা আমার নাম কর আর এই শহর থেকে অনেক দূরে চলে যা। কিন্তু এই প্রপার্টির এই লিগ্যাল ফর্মালিটিসের জন্য 2-1 দিন তো লাগবেই। তোর এই ব্যাপারে চিন্তা করার কোনো দরকার নেই, আমি সব করে নিয়েছি। খুশবু, খুশবু, তুমিও? হ্যাঁ আমি। তো তুই কি মনে করেছিলি তোর অত্যাচার আমি সহ্য করে যাব আর তুই পিশাচের মতো পৈশাচিক অত্যাচার করে যাবি? ইন্সপেক্টর সাহেব, এই নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য নিজের অফিস তো কি নিজের ঘরকেও পর্যন্ত ছাড়েনি। আর অফিসে পল্লবী, শ্রদ্ধা, এমনকি ওই মেয়েটাকেও। যদি আজ ঋত্বিকাজি না থাকতেন তাহলে তো আজ আমাকে আত্মহত্যা করতে বাধ্য করত। আমাকে এনে তারপর সাহস দিলেন, তারপর আমরা দুজনে মিলে ওনার এগেইনস্ট একটা প্ল্যান বানাই। দেখো, আমি জানি কি তুমি আমার শ্বশুর থেকে অনেক পরেশান আছো, আমি নিজেও খুব বিরক্ত আছি আর আমি বদলা নিতে চাই। আর আমি জানি কি তুমিও বদলা নিতে চাও। তুমি কি আমার সাথ দেবে? হ্যাঁ, আমার কাছে একটা প্ল্যান আছে। তোমাকে শুধু একটা কাজ করতে হবে, এই প্রপার্টির পেপার বানাতে হবে আর যখন তোকে আমি বলবো তখনই নিয়ে আসতে হবে। ঠিক আছে, হয়ে যাবে। আর এটাই না, 1 মিনিট দাঁড়ান, আমার কাছে ওর এগেইনস্টে একটা প্রুফ আছে। এই নিন, শুনুন। বাই অল মিনস টেন্ডার যেন আমি পাই, তার জন্য যদি অর্ডার আগে শেষ করতে হয় তাহলে শেষ করে দাও। এখন তো তোর বিরুদ্ধে একটা নয়, 3-4টে কেস হবে। আর তুই জানিস এর জন্য তুই সারা জীবন জেলে পচবি। তাহলে তোর আগের জীবনটা জেলে রুটির সাথে খাটাতে চাস, না এই সব প্রপার্টি আমার নামে করে অনেক দূরে চলে যেতে চাস? এই নে, এই প্রপার্টির পেপারে সাইন কর আর এখান থেকে অনেক দূরে চলে যা, এর মধ্যেই তোর ভালো।
সাইন। থ্যাংক ইউ বাবা। নবীন, তুমি বেঁচে রয়েছো? হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি। এইসব আমরাই প্ল্যান করেছিলাম। এবার তুমি কেন কাঁদছো? আমি সবসময় তোমাকে বলতাম না কি বাবার বাজে নজর আমার উপরে? তুমি আমাকে বিশ্বাস করো না কেন? ইয়ার বাবার তুমি আরো বিরুদ্ধে কথা বলতে লাগলে। আমার কাছে এবারে প্রুফ আছে। কি প্রুফ আছে? এই দেখো। যদি আজ নবীন মারা যেত, আমার কিচ্ছু আসতো যেত না। জানো কি তুমি, আসলে ও আমার সৎ ছেলে। বেচারা ওর মা, ও আমার প্ল্যানের ব্যাপারে জানতে পেরে গেছিল। আমি নবীনের মাকে শুধুমাত্র প্রপার্টির জন্যই বিয়ে করেছিলাম। নবীনের মায়ের মৃত্যুর পর ওর সমস্ত প্রপার্টি আমার হয়ে গেছিল। আমার এই সমস্ত প্রপার্টি যে কোনো মূল্যে দরকার ছিল। আমার বাবা এত অসভ্য মানুষ, আমি ছাড়বো না একে। নবীন, সামলাও নিজেকে। আমি তোমাকে দেবতা মানতাম, কিন্তু তুমি রাক্ষস বেরোলে। তুমি আমার বিয়ে নিজের হাওয়াস মেটানোর জন্য করেছিলে, কিন্তু কৃতিকা এ কথা প্রথম থেকে জানতো। আর আমি পাগল ছিলাম, আমি তো বিশ্বাসই করছিলাম না। সবার পাপের ঘড়া ভরে, আর তোমারও ভরে গেল। তোমার এই নোংরা চেহারা সামনে আনার জন্য এই বেচারিকে কি কি করতে হয়েছে। আর তোমাকে কি লাগে, তুমি খুব ইন্টেলিজেন্ট? না, আমার চাল বুঝতে পারলে না। এই যে পিছনে পুলিশ দাঁড়িয়ে আছে, আমি হায়ার করেছি। আজ্ঞে হ্যাঁ, নকল পোশাক, নকল বন্দুক। এর মানে হলো তোমরা সবাই মিলে একসাথে আমার প্রপার্টি হাতানোর জন্য বুদ্ধু বানিয়েছ। যেমনি তুমি আমার মাকে মেরে সব সম্পত্তি নিয়ে নিয়েছিলে, অমনি আমিও করলাম। কিন্তু আমি শুধু তোমাকে মারবো না, আমি তোমাকে খালি পেটে নাঙ্গা করে ভিক্ষা করতে রোডে ছেড়ে দেব, যেমন তুমি রাস্তাতে মরে যাও। রাকেশ, এই বজ্জাতকে আমার চোখের সামনে থেকে দূরে নিয়ে যাও, নিয়ে যাও আমার ঘরের বাইরে। বাবা, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে, ক্ষমা করে দে বাবা। Thank you, Preeti. And I'm really sorry. যশবন্ত বাবু সত্যি নবীনের সামনে আনার জন্যে কৃতিকাকে নিজের সম্মান বাজি লাগাতে হয়। আর এই প্ল্যান অনুযায়ী কৃতিকা নবীনের মায়ের সমস্ত প্রপার্টি নবীনের নামে করিয়ে দিয়েছিল, যেটা জোচ্চুরি করে যশবন্ত বাবু নিজের নামে করিয়েছিলেন। কৃতিকার এই পদক্ষেপ নেওয়াতে যশবন্ত বাবুর সেক্রেটারি
খুশবুও মুক্তি পায়, কারণ যশবন্ত বাবু খুশবুকে একটা খেলনার মতো ব্যবহার করত। বেচারি খুশবু যশবন্ত বাবুর দয়ার নিচে এমনভাবে চাপা পড়েছিল যে ও ওনার অগেনস্টে কিছুই বলতে পারত না। কিন্তু কৃতিকার বাহাদুরিতে ও সাহস পেল, আর ও যশবন্ত বাবুর পর্দা ফাঁস করার জন্যে কৃতিকার সাথ দেয়। যশবন্ত বাবুর গুপ্ত গুনাহা অপরাধের রূপ নিয়ে নেয়, আর অপরাধ অধিকতর নিজেদেরই রূপে হামলা করে। যদি নবীন আগেই কৃতিকার কথায় বিশ্বাস করে নিত, তাহলে হয়তো ওর বাবাকে আটকাতে পারত, কিন্তু এরকমটা হয়নি। তাহলে চলুন, সময় হয়ে গেছে আপনাদের থেকে বিদায় নেওয়ার। তাহলে গুপ্ত গুনাহের আগামী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন।